টেকনিক্যাল কারণে আমরা লাইভে একটু পড়ে গিয়েছি, আবার তাই বলছি। আমাদের অতিথি বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এমন একটা কঠিন সময় আমরা তাকে নিয়ে এসেছি। আওয়ামী লীগ অস্তিত্বের সংকটে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে। জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগকে আরো কোণঠাসা করার চেষ্টা, আওয়ামী লীগ না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোণঠাসা, এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গতকালকে সেই ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল, সেখানে বলা হয়েছে 1400 বার ফাঁসি দিতে হবে। এই পরিস্থিতিকে আপনি কিভাবে চিত্রিত করবেন বাহাউদ্দিন নাসিম? অনেক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা বাংলাদেশের মানুষের একই প্রশ্ন, সেটা বিশ্বের গণতান্ত্রিক আমি মানুষের, যারা বাংলাদেশ নিয়ে ইতিবাচক ভাবনা ভাবে সেই মানুষগুলোর কাছেও, বিবেকের কাছেও একই প্রশ্ন। আজকে অসাংবিধানিক আইসিটি মামলায় গঠন করে, আদালত গঠন করে অসাংবিধানিক অবৈধ ভাবে যে আদালত তৈরি করা হয়েছে, সেই আদালতের লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটা কিন্তু পরিষ্কার। আপনার কথা থেকে বেরিয়ে আসছে 1400 বারের উপরে তারা ফাঁসি চায়, এবং ফাঁসি শুধু চায় না, এরপরও যদি বঙ্গবন্ধু কন্যা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে, বাঙালি জাতিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, যে মর্যাদার জায়গায় গোটা জাতিকে যে আসীন করেছিলেন, এই কৃতজ্ঞতা বোধের জায়গাটা আমার মনে হয় এখন আর বিন্দুমাত্র অবশিষ্ট বাংলাদেশে নেই। তো যারা বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসি দিতে চায় অসাংবিধানিক ভাবে, অন্যায় ভাবে, তাদের উদ্দেশ্য শুধু তাকেই ফাঁসি দেওয়া না, বাংলাদেশটাকেই তারা ধ্বংস করে দিতে চায়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে 30 লক্ষ শহীদের আত্মহতির মধ্য দিয়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে যে দেশটি স্বাধীন সার্বভৌম দেশটি সৃষ্টি হয়েছে, সেই দেশটিকে, জাতির পিতার স্বপ্নের সেই সোনার বাংলাদেশকে, হাজার বছরের বাঙালির স্বপ্ন পূরণের নেতৃত্ব দিয়েছে যেই দল, সেই দলটিকে নিশ্চিহ্ন করা, সেই দলটিকে শেষ করে দেওয়া, এবং সেই দল আওয়ামী লীগের নেতৃত্বে, এই আওয়ামী লীগ আজকে বাংলাদেশকে গত 14 মাস আগে এই উন্নয়ন অগ্রগতি সক্ষমতার যে জায়গাটিতে পৌঁছে দিয়েছিল, আজকে সেই মানুষটিকে অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনাকে অসাংবিধানিক ভাবে, অবৈধ ভাবে, বেআইনি ভাবে, প্রতিহিংসা বশবর্তী হয়ে, অবৈধ দখলদার অসাংবিধানিক সুদ ব্যবসায়ী, সুদই মহাজন হিসাবেও অনেকে তাকে চেনেন, তিনি চান, এবং তার প্রভুরা, বিদেশি প্রভুরা চান সুনির্দিষ্ট করেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে, বিচারের আগেই তারা ফাঁসিতে ঝুলাবার আয়োজন করেছে। বিচার এখন তো একটা অসাংবিধানিক ভাবে বিচার করে প্রক্রিয়া চলছে, অসাংবিধানিক ভাবে, বেআইনি ভাবে, এবং টার্গেট করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবেই। উদ্দেশ্য শুধু শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো না, উদ্দেশ্য হলো 71-এ যারা যুদ্ধ অপরাধীর দায়ে যাদেরকে বিচার করা হয়েছে, সেই যুদ্ধ অপরাধীদের শহীদরা এবং সেই যুদ্ধ অপরাধের সাথে এখনো যারা জড়িত, সেই অশুভ শক্তি, সেই দেশ বিরোধী শক্তি, তারা মনে করে যে বাংলাদেশকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হলে দেশরত্ন শেখ হাসিনাকেই আগে ফাঁসিতে ঝুলাতে হবে এবং আওয়ামী লীগকে শেষ করতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই তারা যে কাজটি শুরু করেছে, এই কাজটি যে অসম্ভব ব্যাপার, এবার যে অতীব অন্যায় এবং যেটা পাপের কাজটি যেটা করছে,
সেই কাজটি কখনোই যে সম্ভব হবে না, এটা কখনোই সম্ভব হবে না যদি বাংলাদেশের 18 কোটি মানুষ যারা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ, যারা ইতিমধ্যেই 14 মাসের ভিতরে বুঝতে পেরেছে যে আমরা দেশরত্ন শেখ হাসিনা শাসন আমলে ভালো ছিলাম, আমরা প্রতারকদের প্রতারণায়, বিদেশিদের দালালদের পদলেহীদের এক ধরনের সুদখোর, ঘুষখোর এবং বিদেশি ডলার আমরা বেআইনিভাবে গ্রহণ করে, ঘুষ হিসাবে গ্রহণ করে বাংলাদেশের মানুষকে, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে প্রতারিত করে, যে গণতন্ত্রকে হত্যা করে যেভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে, নির্বাচিত রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করা হয়েছে, এবং সেদিনই তো তাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা। তো সেই আল্লাহ রাব্বুল টার্গেটটা সেদিনই আপনি বললেন না, সেদিনে আরো দুইটা পর্ব মিস হয়ে গেছে তাদের। একটা হচ্ছে 75-এর ঘটনার সময় উনি দেশে ছিলেন না, 21শে আগস্টে তারা চেষ্টা করেছিল, সেটা পারে নাই, সর্বশেষ ছিল 5ই আগস্ট। 5ই আগস্টটা এখন যেভাবে আসছে আমাদের সামনে, 5ই আগস্ট উনি যখন বেরিয়ে আসেন গণভবন থেকে, আরেকটা পক্ষ যারা জানতো না তারা মনে করছিল গণভবনেই উনাকে শেষ করা হবে। এই বিষয়টা কি আপনারা টের পান নাই তখন? পরে টের পেলেন? এই বিষয়টাতে মানে বিভিন্ন ভাবে কিন্তু আমরা টের পেয়েছি, এটা বলার কোনো কারণ নেই, এটা সত্য কথা হবে না। তবে ষড়যন্ত্র হচ্ছে, এবং সেই ষড়যন্ত্রকারীরা দেশীয় ষড়যন্ত্রকারী, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, বিশ্বাসঘাতকরা বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে নিঃশেষ করতে চায়, হত্যা করতে চায়। তাদের পরাজয়ের, 71-এর পরাজয়ের, 75-এর পরাজয়ের প্রতিশোধ তারা নেবার জন্য তারা হন্যে হয়ে তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই দিনটি যে 5ই আগস্ট হবে, সেই দিনটি যে তাদের টার্গেট ছিল, ওই দিনই তাকে হত্যা করা হবে, এবং সব আয়োজন তারা অতি সংগোপনে, মেটিকুলাসলি ডিজাইন, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে যে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের সেন্টারে তিনি স্বীকার করেছেন, প্রকাশ্যে বলেছেন, সারা দুনিয়া জানে। এই জানাটা কিন্তু তার স্বীকারোক্তির মধ্য দিয়েই বেরিয়ে এসেছে। আমরা এতটুকু বুঝতে পারতাম ষড়যন্ত্র হচ্ছে, এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বারবার বলতেন, আমি যদি বাংলাদেশের সেন্ট মার্টিন কে আমি যদি কারো কাছে ছেড়ে দেই অথবা ইজারা দেই, আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করে, তবে সেক্ষেত্রে আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারব। অথবা আমাদের বন্দর, আমাদের চট্টগ্রাম বন্দর, সামুদ্রিক বন্দর যদি আমরা লিজ দেই বিদেশিদের প্রভুদেরকে, সেক্ষেত্রেও আমরা আওয়ামী লীগ এবং আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু আমি চাই না। বাহাউদ্দিন নাসরিন এই যে বন্দর নিয়ে যখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেন্ট মার্টিনে 1 বছর দেশের মানুষ যেতে পারে না, বন্দরের আশেপাশে সব নিষিদ্ধ করা হয়েছে, বন্দর 3টা বন্দর, এমনকি ঢাকার পাশে বন্দরটাও দিয়ে দেওয়া হচ্ছে। খুব মনে পড়ছে হচ্ছে সেই মহিউদ্দিন চৌধুরীর কথা, চট্টল বীর। উনার কারণে কেউ কোনোদিন চট্টগ্রাম বন্দরে হাত দিতে পারেনি। আজকে তার মতো নেতা খুব দরকার ছিল। সঠিক, তার মতো জাতীয়তাবাদী নেতা, তার মতো দেশপ্রেমী, সাহসী মানুষের খুব প্রয়োজন। তিনি অকালেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ ছিলেন, সংগ্রামী মানুষ, বীর মুক্তিযোদ্ধা, শ্রমজীবী মেহনতি মানুষের জন্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন, এবং লড়াই মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রামের মানুষের, সারা বাংলাদেশের মানুষের প্রাণের নেতা পরিণত হয়েছিলেন। আজকে আমাদের মহিউদ্দিন চৌধুরীর মতো নেতাদের, সাহসী, সৎ এবং
প্রগতিশীল চিন্তায় সমৃদ্ধ মানুষের অভাব রয়েছে, এটা স্বীকার করতেই হবে। এবং আজকে আপনাকে যখন আমরা পেয়েছি, আপনাকে এর আগে যখন পেয়েছি, তারপরে অনেক বক্তব্য নানাভাবে এসেছেন। আপনাকে যখন পেয়েছি আমরা একটু ব্যাখ্যা নেব। যেমন 5ই আগস্ট গণভবনে সর্বশেষ যে কয়েকজন মানুষ ছিলেন, আপনি তাদের একজন। গণভবনতে আপনারা বেরিয়ে গেলেন এবং খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টার একটা বক্তব্য আসার পর আমরা তো চমকে গেলাম। 5ই আগস্ট গণভবনে সেনাবাহিনী প্রধান দায়িত্ব নিলেন, তিনি সবকিছু করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি আমাদেরকে বলেছেন, তাকে বলা হলো সেনাবাহিনীর অধীনে কাজ করার জন্য, সেনাবাহিনী সবকিছু করবে। এবং খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা রাওয়া ক্লাবের ওখানে বললেন যে 5ই আগস্ট গণভবন থেকে সেনাবাহিনী প্রধান বেরিয়ে গিয়ে তাকে ফোন করেছেন, সকাল 10টায় আসতে বলেছেন। তা আপনাদের পুরা কর্মকাণ্ডটা এমন, চোরকে বলে চুরি করো, গেরস্টকেও ধরো ধরো, এমন একটা অবস্থা। এখন কি বুঝতে পারেন এই যে প্রতারণার বিষয়গুলো? এখানে গোটা জাতি প্রতারিত হয়েছে, যেখানে এই প্রতারণা তরুণ প্রজন্ম, আমাদের সন্তান তুল্য যারা ছাত্র সমাজ, ছাত্র যারা বিশ্ববিদ্যালয় অথবা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলেও বলতে পারেন, যারা লেখাপড়া করছে, সেই তরুণদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এটা তো তারা এই স্লোগান দিয়েছে জাতির পিতার বাংলায় বৈষম্যের যে ঠাঁই নেই, তারা স্লোগান দিয়েছে। কিন্তু যারা কোন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে তারা কিন্তু জানে না, এবং তারা এখন স্বীকার করছে তারা বুঝতে পারেনি, তারা ভুল করেছে, তারা প্রতারিত হয়েছে। তারা অনেকেই বিভিন্নভাবে আমরা শুনতে পাই যে তারা অতীতের ভুলের জন্য তারা অনুতপ্ত, এবং অনেকে ভয় পায়। আমি তাদেরকে ভয় পাওয়ার কথা বলতেছি না, আমি তাদেরকে সাহসী হওয়ার কথা বলতে চাই, এবং তাদেরকে, সেই তরুণদেরকে আমি বলবো, তোমরা সত্যের পক্ষে বুঝতে পেরেছ, সত্য ন্যায়ের পক্ষে আসার জন্য তোমরা এখন অনুতপ্ত। অতীতের ভুল থেকে তোমরা আগামী দিনে সঠিক পদক্ষেপ নিবে দেশ গঠনে। তরুণ প্রজন্মের বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের এই সন্তানেরাই তো আগামী দিনে নেতৃত্ব দেবে। এবং আমি তাদেরকে প্রতি সম্মান রেখে, স্নেহ ভালোবাসা রেখেই আমি বলতে চাই, তোমরা এই অপরাধীদের, যারা আজকে অসাংবিধানিক ভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করেছে, ফ্যাসিস্ট, এবং আজকে যারা 14 মাস যাবত নির্বাচনের কথা না বলে, নির্বাচনের ভাবনা না রেখেই তারা দেশটাকে লুণ্ঠন করতেছে, দুঃশাসন কায়েম করছে, এবং জঙ্গিবাদীদেরকে, এমনকি যারা ধর্মীয় রাজনীতি নিয়ে উন্মাদনা করে সেই গোষ্ঠীকে, এমনকি যারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দেশে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ ছিল সেটাকে নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্ত। এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমি মনে করি সবাইকে মিলে আজকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কারণটা হলো, আজকে আমরা যেই জায়গায় বাংলাদেশকে নিয়ে দাঁড় করিয়েছি, একসময় তখন বলা হতো 5ই আগস্টের যে রক্তক্ষয়ী যে দুষ্কর্মটি সেদিন ঘটেছে, যেভাবে যত মানুষ জীবন দিয়েছে, সেই মানুষদের জীবনের প্রতি তো রাষ্ট্রের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার, আন্তরিকতার কোনো অভাব থাকার কোনো কারণ নেই। কিন্তু দেখা গেল পরবর্তী সময় একটি অংশকে, যারা সেই সন্ত্রাসের সাথে জড়িত, সেদিনে সেই সংঘাতের সাথে, সেই রক্তক্ষয়ী যেই অপকর্মটি যেদিন হয়েছে, যেদিন গণতন্ত্রকেই ধ্বংস করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার সাথে মানুষের জীবন, এই জীবনহানি যারা করলো তাদেরকে রক্ষা করার জন্য এখনো বিভিন্নভাবে তাদের রূপ প্রকাশিত হয়েছে। আজকে হত্যাকারীদের, জঙ্গিবাদীদের, সন্ত্রাসীদের
লুটেরাদের পক্ষে কথা বলে কে? যিনি জনগণের ভোটে নির্বাচিত না, যার কোনো ম্যান্ডেট নেই, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যার সাথে কোনো রাজনীতি অথবা রাজনীতিবিদদের সাথে যে স্বাভাবিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যিনি জীবনে কোনোদিন রাখেননি, এখনো রাখতেছেন। এবং একটি একপাক্ষিক চিন্তা নিয়ে যেই লোকটি দেশটাকে দুঃশাসনের রাজত্ব যে কায়েম করেছে, আজকে বাংলাদেশের মানুষ প্রতিটি মুহূর্তে তারা এর প্রতিবাদ করতে চায়, কিন্তু তারা কথা বলতে পারে না, তারা রাস্তায় নামতে পারে না। তাদেরকে এমন একটি আতঙ্কজনক অবস্থায় পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। এই পরিবেশ থেকে মনে হয় বাংলাদেশটাই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে হাজার হাজার নেতৃবৃন্দকে, প্রবীণ মুক্তিযোদ্ধা, মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধিদেরকে গ্রেপ্তার করে কারাগারে পরিণত করেছে, কারাগারকে ভরে ফেলেছে। কারাগারে জায়গা নেই, রাখার জায়গা নেই। তারপরও প্রতিদিন রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বিশেষ করে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, তাকে নিষিদ্ধ করে দিল। লক্ষ টাকা, সেই লোকটাকে আপনারা জামিন দিয়েছেন। তিনি প্রতিদিন কোর্টে বক্তৃতা দিতেন, কোর্টের বাইরে রিপোর্টাররা থাকতো, কথা বলতেন। তিনি আজকে আওয়ামী লীগের নেতা কর্মী যারা জেলে যাচ্ছে, কেউ জামিন পাচ্ছে না, হাতে মুক্তিযোদ্ধার মৃত্যু হচ্ছে। এখানে দায়িত্ব তো আপনাদেরও আছে। এখানে তো একভাবে মব সন্ত্রাস করে হত্যা করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ সবচেয়ে বেশি করা হয়েছে, টার্গেট করে তাদের উপরে ধর্মীয় উপাসনালয়, মন্দির, এমনকি মুসলমানদের মাজার থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আক্রমণ হচ্ছে। এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠীতে আজকে দেখেন, পাহাড়েও শান্তি নেই, পাহাড়েও রক্ত ঝরছে। সব কিছুকে গুবলেট করার লক্ষ্য নিয়েই উনি মাঝে মাঝেই উনি বলেন দেশটা যুদ্ধ যুদ্ধ ভাব, যুদ্ধ অবস্থা বিরাজ করছে। কিসের যুদ্ধ? কার বিরুদ্ধে যুদ্ধ? উনি পাহাড়ের ঘটনার পরে বলা হলো এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। দেখুন, পাহাড়ে যখন শান্তি চুক্তিটি হয়, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার গঠন করার পরে, তখনও কিন্তু এই গোষ্ঠী পাহাড়ের শান্তি চুক্তির নামে বাংলাদেশের 1/3 প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত দখল করে নিয়ে যাবে। এবং দেখা গেছে নির্দিষ্ট বিএনপি জামাতি সমর্থক নেতাদের বাড়িতে ভারতীয় পতাকা, হাজার হাজার পতাকা উদ্ধার করা হয়েছে। এটা বোধহয় সারা দেশের মানুষ দেখতে পেয়েছে। 1 ইঞ্চি পাহাড়ের শান্তি চুক্তি যাতে বাস্তবায়ন না হয়, শান্তি চুক্তি যাতে না হয়, তার জন্য এগুলো করেছে সেই শক্তি। এটা করেছে। যদি শান্তি চুক্তি যদি বাস্তব হয়ে যায়, বাংলাদেশে একটি শান্তির দেশ, সমতল এবং পাহাড় সবাই মিলে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমরা শান্তিতে সম্প্রীতিতে বসবাস করি, সেটাকে বন্ধ করার জন্য এ ধরনের অপপ্রচার, মিথ্যাচার করেছে। কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কিন্তু প্রতিবেশী রাষ্ট্র দখল করতে পারে নাই, হারায় নাই। বাংলাদেশে মসজিদে নিয়ে বলা হতো উলুধ্বনি দিবে। আওয়ামী লীগ সরকার যদি নির্বাচিত হয়, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে মসজিদে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, বাংলাদেশ হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হবে। এ ধরনের অপপ্রচার যারা করেছে, সেই অপশক্তি এখনো কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার বিপক্ষে একইভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতা জুলুম করে, জোর করে, হানাহানির মধ্য দিয়ে দখল করে, একইভাবে তারা আইনকে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে ব্যবহার করে ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে আদালত সাংবিধানিক ভাবে গঠন করা হয়েছিল, সেই আদালতে বেআইনি ভাবে সেই আদালত গঠন করে ৭১-এর রাজাকারদের তাদের
রক্ত বীজ যেভাবে যাদের ভিতরে প্রবাহিত তাদেরকে দিয়ে, এবং সেই যুদ্ধ অপরাধীদের প্রধান প্রকৌশলী আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ দেশরত্ন শেখ হাসিনা সহ বীর মুক্তিযোদ্ধাদের বিচার করার জন্য, ফাঁসিতে ঝুলানোর জন্য আজকে তারা তৎপর। দম্ভ দিয়ে, তারা হুঙ্কার দিয়ে। একবার না বাউদ্দিন নাসিম, ফাঁসি তো একবার না, 1400 বার, 1400 বার ফাঁসি দেবে শেখ হাসিনাকে। তারা দেবেই, তারা ঘোষণা দেবে খুব তাড়াতাড়ি। আপনারা কি করবেন এটা মানুষ জানতে চায়, আপনার নেতা কর্মীরা জানতে চায়। আজকে ঘোষণা দিল, আপনারা কি করবেন? দেখুন, এখন যে অবস্থা বাংলাদেশে বিরাজ, বাংলাদেশের মানুষ ভালো নেই। আওয়ামী লীগের নেতা কর্মীরা খুবই খারাপ অবস্থার ভিতর দিয়ে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, অসংখ্য মৃত্যু, রক্ত ঝরার মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীরা বেঁচে থাকার মতো কোনো অবস্থা নেই। আজকে কারাগারে শুধু বন্দী হয়েছে না তো, বাংলাদেশটাই কিন্তু একটি বদ্ধ কারাগারে পরিণত হয়েছে। কেউ কোনো মানুষ ন্যায্য কথা বলার কোনো সুযোগ বাংলাদেশে নেই। একজন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভোটাররা কথা বলতে পারে না। এমনকি কোনো সাংবাদিক থেকে আরম্ভ করে যারা কথা বলে, যারা দেশের মানুষের মত, জনমত তৈরিতে জনগণের পক্ষে কথা বলে, সরকারের সমালোচনা করার ভিতর দিয়ে সত্যকে তুলে ধরার চেষ্টা করে, সেই সুযোগও কিন্তু আজকে বাংলাদেশে নেই। কোনো অবস্থা নেই, বাক স্বাধীনতা নেই, মৌলিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকারান্তরে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার সব আয়োজন করেছে। সেই অবস্থাতে বৈধ এত বাধা বিপত্তি। আপনার কথা শুনতে শুনতে আপনার একজন কর্মী, তার নাম হচ্ছে এমডি জাহাঙ্গীর হোসেন, তিনি বলছেন প্রিয় নেতার কাছে জিজ্ঞেস করছি, আমরা কি রাজপথে নামবো না অনলাইনে অ্যাক্টিভ থাকবো? এভাবে আর হয় না, রাজপথের কোনো বিকল্প নেই। সে জানতে চেয়েছে তার, এবং সে পরামর্শ দিয়েছে। ভালো, কেউ খারাপ বলেনি, ভালো পরামর্শই দিয়েছে, আমরাও বিশ্বাস করি। রাজপথের আন্দোলনের ভিতর দিয়েই এই জুলুমবাজ, দুর্নীতিবাজ, সুদি চক্র, যারা দেশ বিরোধী, যাদের দেশপ্রেম নেই, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, খুনি হিসাবে যারা নিজেদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, তারা নিজেদের 14 মাসে তারা ফ্যাসিস্টের চরম পরাকাষ্ঠা কিন্তু প্রদর্শন করে যাচ্ছে। এদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই, জনগণের লড়াই, রাজপথের লড়াই, রাজপথের সংগ্রামের মধ্য দিয়েই এই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে। যত দ্রুত এই অশুভ শক্তিকে আমরা বিতাড়িত করতে পারবো, ততই দেশের জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, সারা দেশের দেশপ্রেমী আহমেদ রানা শিকদার নামে আরেকজন লিখেছেন, আমরা ক্লান্ত, চূড়ান্ত ডাকের অপেক্ষায় আছি, কবে আমাদের সেই চূড়ান্ত ডাক দেবেন জানতে চাচ্ছি। অবশ্যই চূড়ান্ত আন্দোলনের ডাক আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক, সৎ, সাহসী, দুঃসময়ের কাণ্ডারী, আলোকবর্তিকা হিসাবে যিনি বাঙালি জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিল, তার নেতৃত্বে, তার নির্দেশনায় আমরা চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ রাজপথের দল, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচারীর, অশুভ শক্তি, দেশ বিরোধী শক্তির, অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে লড়াই করেছে। ক্ষমতায় যতদিন ছিল তার থেকে বেশি দিন লড়াই করেই, লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগ সফল হয়েছে। আমি মনে করি আওয়ামী লীগের সারা দেশের এখনো সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ, সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখে, আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অধিকার জোর করে, জুলুম করে, প্রতিহিংসা পরায়ণ হয়ে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে, প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে, প্রতিনিয়ত আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, জ্বালাইয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগকে এইভাবে বেআইনি ভাবে আওয়ামী লীগে
নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না। এই শক্তি অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের নেই। এবং তার সাথে যারা জড়িত তারা কারা? তারা জনগণের কতজনের অংশ? তার সরকারের, ওনার সরকারের উপদেষ্টাদের ভিতরে কয়জনের বাংলাদেশের পাসপোর্ট আছে? কয়জন, তার কতজনকে দিয়ে বিভিন্ন কমিশন করেছে, এরকম ঐক্যমত কমিশনও করেছেন। এই কমিশনের যারা, তাদের সবাই বিদেশি পাসপোর্ট হোল্ডার। তারা এখানে উড়ে এসেছে, জুড়ে বসেছে, আবার তারা এই দেশে থেকে চলে যাবে। তাদের পরিবারের সদস্যরা অধিকাংশ এখানে থাকেন না। তারা এসেছে কার পারপাস সার্ভ? আমাদের বাংলাদেশের অনেক জ্ঞানী সমৃদ্ধ চেতনার মানুষ আছে। বাংলাদেশের যত মানুষ বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমিক মানুষ কি বাংলাদেশে কম আছে? রাজনীতিবিদ থেকে আরম্ভ করে, শিক্ষাবিদ থেকে আরম্ভ করে, সাবেক যারা দেশকে লড়াই সংগ্রাম করে বীর মুক্তিযোদ্ধা, যারা দেশকে এগিয়ে নিয়ে এসেছে, যারা দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন করেছে, সেই মানুষদের তো কোনো অভাব নেই, অভাব নেই। সেই সকল মানুষরা আজকে কথা বলতে পারে না। কোথায় তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? আজকে কারা দাপিয়ে বেড়াচ্ছে? যারা আজকে বাংলাদেশকে বিশ্বাস করে, যাদের দেশপ্রেম নেই, যারা বাংলাদেশে বসবাস করার জন্য উড়ে আসেনি, তারা কিন্তু এসে সুবিধা নিয়ে বিদেশিদের দালালি করে দেশদ্রোহী তো এরাই। এবং এরা যে দেশের মানুষের বিপক্ষে, দেশের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিপক্ষে এবং আমাদের আগামীর প্রজন্মের বিপক্ষে, তারা যে এখানে এসে যেভাবে ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিত করে রেখেছে, এর হাত থেকে সময় অনেকদিন লাগবে বলে আমি মনে করি। দীর্ঘদিন টিকে থাকতে পারবে। সময় খুবই সন্নিকটে, সময় ঘনিয়ে আসছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্টদের এই অন্যায়, এই অপরাধ, বেআইনি ট্রাইব্যুনাল, অসাংবিধানিক ট্রাইব্যুনাল করে দেশরত্ন শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের, সাংবাদিক, রাজনীতিবিদ, রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, বাঙালি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যারা সমৃদ্ধ, বাঙালি সংস্কৃতিকে যারা ধারণ করে, তাদেরকে নিঃশেষ করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে, এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না। এবং আমি মনে করি এদের বিদায়ের এবং পতনের সময় অতি সন্নিকটে, যখন চরম এবং অন্যায় অবিচারের পরও এদের ভিতরে কোনো বোধোদয় ঘটে না, এদের ভিতরে বিন্দুমাত্র চিন্তা কাজ করে না। বাংলাদেশের এখন পর্যন্ত এই 14 মাসে আমরা যদি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো, হয়তো আমাকে অনেকেই মনে করতে পারে যে উনি তো ওনার দলের কথা বলবে। আমি দলের কথা, আমি বাংলাদেশের মানুষের কথা হিসাবে যদি বলি এবং সাংবাদিক হিসাবেও যদি আমি দেশবাসীর কাছে আপনার মাধ্যমে জানতে চাই, এই 14 মাসে একটা কাজও দেশের অভাবী মানুষ, গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, সে যারা কর্মহীন হয়ে পড়েছে, সেই মানুষগুলির আজকে কি অবস্থা? আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন, পেটে ভাত নেই, দুঃখে আছে, কষ্টে আছে, অত্যাচারিত পালিয়ে আছে, আত্মগোপনে আছে, দেশের বাইরে যেয়ে জীবন বাঁচানোর জন্য কোন রকমে বেঁচে আছে। কিন্তু দেশের ভিতরে যে কোটি কোটি মানুষ আজকে কর্মহীন হয়ে পড়েছে, যারা শিল্পে, কলকারখানায়, গার্মেন্টস ফ্যাক্টরি, রপ্তানি করা কলকারখানায় যারা কাজ করতো, যে নারী শ্রমিক, যারা আমাদের বিদেশি রেমিটেন্স আর্ন করে, ফরেন কারেন্সি আর্ন করে, আজকে তারা বেকার, কর্মহীন। তারা কিভাবে আছে? তাদের পেটে খাবার নেই। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, খামারে খেতে খামারে যারা কাজ করে, কিষানি কৃষক, তাদের কি অবস্থা? এটা নিয়ে কি কোনো ধরনের চিন্তা বর্তমানে? একদিনে আপনাদের আন্দোলনের 244 জন একদিনে গ্রেফতার হয়েছিল। খুব বড় মিছিলে পরিকল্পনা ছিল। আমরা যে জানতাম সেই তথ্যটা কিভাবে ফাঁস হয়েছিল বা সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে আপনারা নতুন কোনো কর্মকৌশল ঠিক করছেন কি? দেশ বাঁচাতে হলে
এই অবৈধ দখলদার শুধু ইউনূস সরকারকে যত দ্রুত বিদায় করতে হবে, এটা দেশের মানুষ যেমন বুঝেছে এবং আমরা সেই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যত দ্রুত, আমরা একটা মিছিল করেছি না, যারা বলেছে আওয়ামী লীগ দেশের থেকে বিদেশে চলে গিয়েছে, আওয়ামী লীগ আর নেই, আওয়ামী লীগ শেষ, সুতরাং আর কোনোদিন আওয়ামী লীগের নেতাদের কর্মীদের জানাজায় কেউ আসবে না, মিছিলে জানাজা পড়াতেও আসবে না। আপনি দেখেন আওয়ামী লীগের এই নেতা কর্মীদের অন্যায়ভাবে জেলখানার ভিতরে বেআইনিভাবে হত্যা করে বাইরে এসে বলে আগেই মারা গিয়ে, পরে চিকিৎসা নেওয়ার সময় হসপিটালে মারা গিয়েছে। এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে যারা অনেক কথা বলছে, কিন্তু গত 14 মাসে যত মানুষকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এভাবে হত্যা করেছে, জেলখানা কারাগারের ভিতরে তাদেরকে বিনা চিকিৎসায় তাদের সাথে নানাভাবে হত্যা করেছে, তাদের কোনো বিচার নিয়ে কোনো কথা হয়নি। আজকে আমি যে কথাটি আপনার সামনে আমরা তুলে ধরতে চাই যে আওয়ামী লীগ নাই, আমাদের 120 জন এমপি, মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা কারাগারে বন্দী। 120 জন নেতা কর্মী যারা এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং 14 দলের কেন্দ্রীয় নেতা, তারা কারাগারে বন্দী। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের নির্বাচন থেকে নির্বাচন কমিশন অন্যায়ভাবে আদিষ্ট হয়ে বেআইনিভাবে আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে দেওয়া, বাতিল করে দেওয়া, বলা হলো আওয়ামী লীগের অস্তিত্ব নেই, জানাজায় লোক নাই, আসবে না, জানাজা পড়তে ইমাম পাওয়া যাবে না, মুয়াজ্জিন পাওয়া যাবে না। অথচ 24 তারিখে এত বাধা বিপত্তি, মব সন্ত্রাসের পরেও, বাধা বিপত্তির পরেও কিন্তু হাজার হাজার লোকের উপস্থিতি হয়েছে, সেখানে আক্রমণ করা হয়েছে, সেখানে 244 জনের কথা স্বীকার করেছে, গ্রেপ্তার করা হয়েছে, আরো অসংখ্য মানুষদেরকে কিন্তু সেখানে আক্রমণ করে আহত করা হয়েছে এবং তাদেরকে গুম করা হয়েছে এবং মুক্তিপণ আদায় করা হয়েছে। অনেক আমরা টাকা পয়সা অনেক কষ্ট করে আমাদের এই সকল নেতাকর্মীরা যারা মিছিল করতে এসেছে গণতন্ত্রের জন্য, স্বার্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, ইউনূসের মতো দখলদার অসাংবিধানিক সরকারের বিদায় ঘটানোর জন্য, তাদেরকে উপরে আক্রমণ করা হয়েছে, জুলুম করা হয়েছে। পরে আমরা দেখেছি, দেশবাসী পৃথিবী দেখেছে, সেখানে এপিসি এসেছে, সেনাবাহিনী এসেছে, সেখানে পুলিশ বাহিনী বাড়তি টিম এসে সাদা পোশাকে সন্ত্রাসীদেরকে, বিএনপি, জামাতি এবং জঙ্গিবাদী গোষ্ঠীর পক্ষের লোকেরা সেখানে এসে আক্রমণ করেছে, তাদেরকে বাহবা দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে একসাথে আক্রমণ করা হয়েছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনীরা। এর ভিতর দিয়ে কি প্রমাণিত হয়েছে? অনেকে বলে যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, এটা কি তার প্রমাণ? প্রমাণটা হলো মিছিল করতে হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সন্ত্রাসীদের কারণে পারেনি, আক্রমণ করেছে, বেআইনি ভাবে হামলা করেছে, এরা হত্যাকারী, আর আমাদের অনেক নেতাদেরকে গত 14 মাসে হত্যা করেছে, সুতরাং আতঙ্ক কাজ করতেই পারে, তার উপরে আক্রমণ হয়েছে। কিন্তু হাজার হাজার যে মানুষ যে এসে উপস্থিত হয়েছিল, এটা তো প্রমাণিত হয়েছে, এটা তো সাংবাদিকরা দেখেছে, এটা তো গোয়েন্দা সংস্থার দেশি বিদেশি নানা ধরনের কূটনীতিকরা এটা প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগকে নিঃশেষ করা, আওয়ামী লীগকে শেষ করা যায়নি, যাবেও না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে, আওয়ামী লীগের প্রতি, নৌকার প্রতি, জাতির পিতার আদর্শের প্রতি, দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, যে ভালোবাসা, সেটা আইন করে, জুলুম করে, অত্যাচার করে, হত্যা করে এটা বন্ধ করা কখনোই সম্ভব না। সেটা কিন্তু 24 তারিখের আমাদের ক্ষতি হয়েছে, আমাদের অনেক একটা উত্তর পাইনি বাহাউদ্দিন নাসিম। আজকে ধরেন শেখ হাসিনার ব্যাপারে একটা রায় দেওয়া হবে, আজকে মনে করেন রায়টা দেওয়ার পরে আপনাদের প্রথম কি মেসেজ নেতা কর্মীর উদ্দেশ্যে? প্রতিবাদের কোনো কর্মসূচি বা কোনো কিছু?
আওয়ামী লীগের নেতাকর্মীরা, বাংলাদেশের মানুষ সবসময়, আজকে কিন্তু আমরা প্রতিবাদ করে যাচ্ছি প্রতিটি মুহূর্তে, বা আওয়ামী লীগের নেতাকর্মী, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ ফ্যাসিস্ট ইউনূসের হাত থেকে, তার যে দাঙ্গা বাহিনী, তার সমর্থিত যে কিশোর, যাদেরকে দিয়ে উনি দল গঠন করিয়ে দেশে যে দানবীয় যে দুঃশাসন কায়েম করেছে, তার বিদায় আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদায়ের জন্য তারা প্রস্তুত। দেশের মানুষ প্রস্তুত। দেশের মানুষ সুযোগ পেলে জনতার আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান কি ব্যাপক থেকে ব্যাপকতর এবার হবে, সেটা বিশ্বাস কল্পনার বাইরে। আগে উনি 5ই আগস্ট 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইন করে দেশরত্ন শেখ হাসিনা নির্বাচিত সরকারকে হত্যা করার পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রীয় ক্ষমতাটাকে সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান করে অতি বিপ্লব সংগঠিত করে ক্ষমতা দখল করেছে। এবার কিন্তু মেটিকুলাস ডিজাইন নয়, জনগণের ইচ্ছায়, স্বতঃস্ফূর্ত ইচ্ছায়, সুযোগের অপেক্ষায় আছে। মানুষ অপেক্ষা করতেছে এবং অপেক্ষার পালা কখন শেষ হবে সেটাই মানুষের ভিতরে এই ভাবনাটা কাজ করতেছে। আমি আরেকটা বিষয়, এখন দেশে সেনাবাহিনীতে বিশেষ একটা পরিস্থিতি চলছে। সেনাবাহিনীতে সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের তথ্যটা কি আপনাদের কাছে? শুনুন, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান। একটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে এই প্রতিষ্ঠানটি কাজ করে। তাদের তো বাংলাদেশে আপনি দেখেন, গত 14 মাসে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা কাজ করে পুলিশ বাহিনী, সেটা কিন্তু তছনছ করে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করছে? এই হত্যাকারীদের কিন্তু বিচার করা হয়নি, বিচার পায়নি। আনসার বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে। তাদের বাহিনী, তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেওয়া তো দূরের কথা, তাদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আনসার বাহিনীকে অবহেলা করার কোনো সুযোগ নেই। পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে, সেই বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার মনে হয় এদেশের সেনাবাহিনী এটা একটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে দায়িত্ব পালন করে, এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক হিসাবে দেশবাসী আমরা দেখি আওয়ামী লীগ এভাবেই মর্যাদা। আমরা বাহিনীকে অভিযুক্ত করে, সেনাবাহিনী, সেনা আইনে তাদেরকে নিজস্ব পদ্ধতিগত যে ভাবে বিচার করার নিয়ম আছে, সেখানে কারো প্রতি কোনো অভিযোগ থাকলে সেগুলো তো করতেই পারে। কিন্তু আইনসিটি আদালতের নামে ঢালাও ভাবে রাষ্ট্রে যারা কাজ করে, আমি তো মনে করি এখানে পেশাদারিত্বের সাথে যারা দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের নিরাপত্তার সাথে যারা কাজ করবে, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা নিয়ে যারা কাজ করবে, সেখানে তারা পেশাদারিত্বের সাথে কাজ করবে। এটা দেশবাসী প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি, আওয়ামী লীগও বিশ্বাস। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একে একে এখন আমার মনে হয় এই যে ঢালাও ভাবে, বেআইনি ভাবে প্রতিষ্ঠানকে নামে কলঙ্ক দেওয়া এবং দেশবাসীর সম্মানের মর্যাদা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সেনাবাহিনীর কিন্তু একটা মর্যাদা তৈরি হয়েছে, সেটাকে ধ্বংস করে দেওয়া, তাতে ক্ষতি হবে কাদের? আমাদের দেশের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। গণতন্ত্রের জন্য এটা অশুভ ইঙ্গিত বহন করে বলে আমি মনে করি। আজকে দেখুন, যারা বলে, যারা রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দেয় ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়া হবে, কার ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে? কে বলে? তার জনভিত্তিটা কি? তার কোনো ম্যান্ডেট আছে? তার কথায় কয়টা মানুষ ভোট দিবে? কয়জন মানুষ তাকে সমর্থন করে? আর রাস্তায় দাঁড়িয়ে বাহবা নিচ্ছে, মিডিয়াকে কন্ট্রোল করে বড় বড় করে ফলাও করা হচ্ছে। তাদের ইতিহাস, ঐতিহ্য, চিন্তা, চেতনা কোনোভাবেই বাংলাদেশের পক্ষে না। এরা
ক্যান্টনমেন্ট তো বাংলাদেশের মানুষের জনগণের পয়সায় তৈরি, এটা তো আমাদের স্বার্থে, জাতির স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে এই প্রতিষ্ঠান কাজ করে। সেখানে যদি কারো মধ্যে অভিযোগ থাকতেই পারে, যদি অভিযোগ থাকে সেটা তাদের আইন অনুযায়ী তাদের তদন্ত হবে, সেভাবে তাদের প্রাতিষ্ঠানিক যে আইন কানুনগুলো আছে সেগুলোকে অনুসরণ করা হবে। সেটাই তো দেশের মানুষ চায়। মানে আপনার কথায় মনে হচ্ছে যেটা যেটা আপনার অনেক কর্মী মনে করেন যে সেনাবাহিনী আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে, তারপরও আপনারা সেনাবাহিনীর সংহতি আপনারা চাচ্ছেন, সেনাবাহিনীর মর্যাদা থাকুক সেটা চাচ্ছেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা প্রাইম মিনিস্টারের মিলিটারি সেক্রেটারি প্রচার আছে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন। এটা নিয়ে আপনাদের কোনো তো তথ্য আছে? আমি একটা কথা বলি, সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার উৎখাত করেছে, এটা কথাটা আমরা বিশ্বাস করি না। হয়তো এর সাথে ষড়যন্ত্রের সাথে কেউ না কেউ জড়িত ছিল, অবশ্যই ছিল, এটা তো প্রমাণিত। এখন সেটা যে যারা জড়িত ছিল সেটা তো সময়ের ব্যবধানে একদিন বের হবেই। এর জন্য গোটা সেনাবাহিনীকে তো আমরা কখনোই দায়ী করি না। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যারা কষ্টে আছে, সবচেয়ে বিপদে আছে, যারা কারাগারে আছে, তারাও কিন্তু এই কথাটা কখনো বলে না। কারণটা হলো আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির পিতার নেতৃত্বে লড়াই সংগ্রাম করে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে নিয়েই তো দেশ স্বাধীন করেছে। সেই বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে যাক, সেই সেনাবাহিনীকে ব্যর্থ করা, সেনাবাহিনীর উপর দোষ চাপিয়ে দিয়ে দেশটাকে আন্তর্জাতিক দুনিয়ার কাছে ছোট প্রমাণ করা, এটা আওয়ামী লীগ ভাবে না। আপনি যেটা বললেন, আপনি একটা ভাবনা বললেন আওয়ামী লীগের, প্লাস হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ভাবে যে সেনাবাহিনী না, আওয়ামী লীগের অন্য একটা বিষয় অনেক নেতা কর্মী ভাবে সেনাবাহিনী আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তার জনসমর্থন কিন্তু বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, ঘরে, পাড়া, মহল্লায় আওয়ামী লীগের সমর্থকরা আছে, ভোটাররা আছে, কর্মীরা বসবাস করে। সেই আওয়ামী লীগ তার গত ৭৬ বছরের ইতিহাসে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে অথবা কোনো কুদেতা করে ক্ষমতা দখল করেছে এর কোনো প্রমাণ নেই। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি রাস্তার আন্দোলনের ভিতর দিয়ে জনগণের সমর্থন আদায় করে নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারে এসেছে। আমরা জনমতকে সর্বাধিক গুরুত্ব দিই এবং জনগণের জনসমর্থনই হলো একমাত্র নিয়ামক শক্তি। সেই আওয়ামী লীগ অনেকে অনেক তকমা দিচ্ছে। আজকে কি বেরোচ্ছে না, কি বলে ঐক্যমত কমিশনের জুলাই সনদ, দেখলাম অনেক বড়, অনেক কিছু লেখা আছে তার ভিতরে। ইতিহাস লিখতে যে পটভূমিতে বাংলাদেশের স্বাধীনতার কথা আছে, মুক্তিযুদ্ধের কথা আছে, কিন্তু মহানায়কের কথা নাই, জাতির পিতার কথা নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, মুক্তিযোদ্ধাদের গৌরব গাথার কথা নেই। এই তো জুলাই সনদের পটভূমি। সুতরাং এদেরকে ৭৫-এর হত্যাকাণ্ডের কথা নাই, কথা আছে ৭৫-এর একটি ঘটনা। অনেক কাহিনী আছে, এত পর আমি পড়েও শেষ করতে পারিনি। সেক্ষেত্রে যারা এই জুলাই সনদের সাথে যে ঐক্যমত কমিশনেরা যারা এটা গঠন করেছে, তাদের ভিত্তি কি, তাদের ম্যান্ডেট কি, যারা এই কমিশন যারা তৈরি করেছে, যিনি তৈরি করেছে তার ম্যান্ডেট কি, তার তিনি কি নির্বাচিত কোন প্রতিনিধি, তার কোনো ম্যান্ডেট আছে? উনি বলছেন এটা ঐতিহাসিক ঘটনা, এই সনদে যারা স্বাক্ষর করবেন সেই কলমগুলো জাদু করে রাখা হবে। আর মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করেছে যে সরঞ্জাম, যে স্মৃতিচিহ্নগুলোকে লুট করে জ্বালিয়ে পুড়িয়ে জাতির পিতার যে বাসভবন ৩২ নম্বর, এটা স্মৃতি জাদুঘরকে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে এখন ওনারা
যারাই ধ্বংস করেছে, সেই লুটেরা, ধ্বংসকারী, অগ্নি সংযোগকারী, হত্যাকারীদের এখন কলম দিয়ে লিখবে যা, সেটা হবে দলিল, সেটা সংরক্ষণ করবে। আর মুক্তিযুদ্ধের শহীদদের কথা লেখা থাকবে না। মুক্তিযুদ্ধে যারা আত্মহতি দিয়েছে, তাদের রক্তের মধ্য দিয়ে যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধান যারা বাতিল করে দিয়ে বলা হয়, এবং এটা আন্তর্জাতিকভাবে এটা প্রমাণিত, স্বীকৃত, বাংলাদেশের 1972 সালে মহান মুক্তিযুদ্ধের পরে যে প্রথম যে সংবিধান রচিত হয়েছে মাত্র 10 মাসের ভিতরে, সেই সংবিধান পৃথিবীর এখন পর্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বিবেচনায় সর্বোত্তম এবং একটি ভালো সংবিধান বাংলাদেশের। সেই সংবিধানকে যারা বাতিল করতে চায়, কিসের ভিত্তিতে? তাদের লক্ষ্যটা কি, তাদের ভিত্তিটা কি, তাদের জনগণের কাছে তারা বাংলাদেশের জনগণ কিভাবে তাদেরকে দেখে? তারা কি একবারও তাদের এই বিষয়টি নিয়ে সমীক্ষা করে দেখেছে? তারা কি একবারও কি বাংলাদেশের মানুষের কাছে ওই চার দেওয়ালের ভিতরে বসে দিনের পর দিন, মাসের পর মাস বসে বৈঠক করে, হ্যাঁ, কারা এটা তৈরি করছে, তাদের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্কটা কি? মানুষের সাথে, হৃদয়ের সাথে, মানুষের কর্মের সাথে, মানুষের ভাবনার সাথে যাদের কোনো সম্পর্কই নাই, যারা কোনোদিন রাজনৈতিক কর্মীদের সাথে মেশেননি, যারা কোনোদিন রাজনীতির কঠিনতম সময়ে যে রাজনীতিবিদরা দেশের জন্য কাজ করেছে, তাদের সাথে যাদের কথা বলার কোনো আকাঙ্ক্ষা নেই, তাদেরকে বাদ রেখে, দেশের শ্রেষ্ঠ অংশকে বাদ রেখে ওনারা জুলাই সনদ বাস্তবায়ন করে, সংবিধান বাতিল করে। আর এটা কি এতই সহজ? এটা কি বাংলাদেশের মানুষ? বাউদ্দিন নাসিম, আমরা শেষ করব। একটা যে মিছিলগুলো হয়, মিছিলে একটা মূল স্লোগান থাকে, হচ্ছে শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ আসবে। এটা মূল স্লোগান থাকে মিছিলের আর কি। নানা দিন, নানা ভাবে, নানা সপ্তাহে আমরা একটা আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই। নেতা কর্মীরা মনে করেন যে কোনো দিন শেখ হাসিনা দেশে চলে আসবেন। আপনারা কি মনে করেন সেটা? ওনার কোন নিরাপদ একটা পরিস্থিতি আছে এই মুহূর্তে দেশে আসার? নিরাপত্তা প্রতিটি মুহূর্তের জন্য উনি নিরাপত্তাহীনতায় আছেন। তাকে তো মেরেই ফেলতো, হত্যাই করতো হত্যাকারীরা। যারা 5ই আগস্টে তো তাকে হত্যা করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। লাকিলি উনি জীবনে বেঁচে গিয়েছে। তারা ফাঁসি দেওয়ার আগে, বিচার করার আগেই তাকে ফাঁসিতে ঝুলানোর সব আয়োজন করেছে। তারা বিচারের নামে রায় লিখে রেখেছে। হাজার হাজার বার তারা ফাঁসিতে ঝুলানোর জন্য তারা বক্তব্য রাখছেন, বিবৃতি দিচ্ছেন, আদালতে বলতেছেন এবং ঘোষণা দিচ্ছেন। এমনকি তাকে হত্যা করা শুধুমাত্র আদালতের, অসাংবিধানিক আদালতে, আইসিটি আদালতেই নয়, ওনার বিরুদ্ধে 400-র উপরে খুনের মামলা দিয়েছেন, গুমের মামলা দিয়েছেন। হ্যাঁ, সেই আইন, এবং 2024 সালে 5ই আগস্ট কারাগার থেকে যে জঙ্গিরা বেরিয়ে গিয়েছে, কারাগারে যে অস্ত্র লুণ্ঠন করেছে, সেই জঙ্গিদের তো গ্রেপ্তার করা হয়নি, সেই অস্ত্রগুলোকে উদ্ধার করা হয়নি। 460টি থানায় তারা অগ্নিসংযোগ করলো, পুলিশ হত্যা করলো, তার পুলিশের অস্ত্র লুণ্ঠন করলো। সেই অস্ত্র, সেই গোলা বারুদ কয়টা উদ্ধার হয়েছে? সেই অস্ত্র লুণ্ঠনকারীদের কারা? তাদেরকে চিহ্নিত করা হয়েছে? তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? কতজনকে উদ্ধার করা হয়েছে? এরা তো এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী বাহিনীর, মব এবং ইউনূস সাহেবের তত্ত্বাবধানে, নেতৃত্বে, পৃষ্ঠপোষকতায় যে মব সন্ত্রাস এখনো চালাচ্ছে, প্রতিদিন চলছে। এই মব সন্ত্রাসীদেরকে কে চালায়? যারা চালায় তাদের কাছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কি নিরাপদ? বাংলাদেশের কোনো মানুষের জীবনের কোনো নিশ্চয়তা আছে? বাংলাদেশের কারাগারের ভিতরেও বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা কারাগারের ভিতরেও হত্যা করা হচ্ছে। এবং আপনাকে অনেক ধন্যবাদ বাউদ্দিন নাসিম। খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে আমরা কথা বললাম। আপনার নেতা কর্মীরা অপেক্ষায় আছেন, কবে আপনারা আসবেন? ভালো থাকবেন। সময় দেওয়ার জন্য আমাদের অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ, বাঙালি জাতি জেগে উঠবে। শেখ হাসিনা আসবে, বাঙালি জাতি জাগবে। শেখ হাসিনা আসবে, বাঙালি হাসবে, বাংলাদেশ হাসবে, বাঙালি জাতি জেগে উঠবে ইনশাআল্লাহ।